ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক 8টি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস স্টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, এবার 1 লাফে টাকার অবমূল্যায়ন করা হয়েছে 6.36%। ফলে প্রতি ডলারের দাম 110 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 117 টাকা। বাংলাদেশের জন্য 470 কোটি ডলার ঋণ প্রদানে IMF যেসব শর্ত জুড়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ডলারের মূল্য বাজার ভিত্তিক করা। সেই শর্ত পূরণে ক্রলিং পেগ মিড রেট বা CPMR পদ্ধতিতে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তফসিলি ব্যাংকগুলোকে CPMR এর ভিত্তিতে ডলার ক্রয় বিক্রয় করতে হবে। ডলারের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী খাতগুলো লাভবান হবে, সক্ষমতা বাড়বে বৈদেশিক বাণিজ্যের প্রতিযোগিতায়। তবে ডলারের দাম 1 লাফে 60 টাকা বেড়ে যাওয়ার বড় ধাক্কা লাগতে পারে আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজারে, বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি। পাশাপাশি জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, বিদ্যুতের মূল্যসহ সার্বিকভাবে ব্যবসার খরচে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের মতো দুর্বল বাজার ব্যবস্থাপনায় ডলার কিংবা ব্যাংক ঋণে সুদের হার বাজারের উপর ছেড়ে দিলে তার লাগাম ছাড়াভাবে বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। এতে ভোগান্তিতে পড়েন নিম্নবিত্ত, সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় ডলারের মূল্য বৃদ্ধির অভিঘাত ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, BTM এর পরিচালক ও মুখপাত্র সৈয়দ নুরুল ইসলাম এবং সাংবাদিক আব্দুর রহিম হানমাসি। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, এই যে ডলারের দাম 1 লাফে যে 60 টাকা বেড়ে যাওয়ার এর কি প্রভাব পড়তে পারে আমাদের অর্থনীতিতে? ধন্যবাদ আপনাকে। আসলে বাজার ব্যবস্থাটা নির্ভর করে কিন্তু চাহিদা এবং যোগানের উপর, অর্থাৎ ডলারের আপনি কি পরিমাণ চাহিদা, যোগান। এখন এর ভিত্তিতে বাংলাদেশের বিশ্লেষক যারা অর্থনীতি এবং ব্যবসায়ী তাদের একটা ধারণা ছিল বাজারমুখী করলে আসলে আমাদের বাজারের যে ভারসাম্যটা সেটা অনেক উপরে গিয়ে দাঁড়াবে। সেই কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক এই জায়গাটাকে একসাথে ছেড়ে দেয়নি, বরং একটা পদ্ধতি যেটা হচ্ছে যে আমি ফিক্সড এক্সচেঞ্জ রেট রাখলাম আর ফ্লেক্সিবল, তার মাঝামাঝি একটা পদ্ধতি হচ্ছে ক্রাউলিং প্যাগ। সো ক্রাউলিং প্যাগের মধ্যে হচ্ছে যে আপনি উপরের দিকে যাচ্ছেন ক্রাউল করতে করতে হামাগুড়ি দিয়ে, কিন্তু কতটুকু যাবেন সেই জায়গাটুকুই কিন্তু নির্দেশ করছে যে আমাদের সত্যিকারের ভারসাম্যটা আরও অনেক উপরে। যে ডিভ্যালুয়েশনটা যদি অবমূল্যায়নটা সেটা যদি করা হয় সেটা হয়তো 30-32-এ। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে তাহলে আমি কি বাজার ব্যবস্থাপনার দিকে ছেড়ে দিব? একসাথে ছেড়ে দিলে আমি মনে করি বাংলাদেশ আরো বড় ধাক্কা খেত। এখন তাহলে সেটা 60 টাকা বেড়েছে, কিন্তু আপনি যদি 14 টাকা বাড়তো তাহলে তো আপনার মাথা আরো বেড়ে তো আছেই। এখানে তো মনে করেন আমাদের তো কিছুদিন আগেও 85-90 টাকা ছিল। আমি সেই জায়গাটা কিন্তু এত দ্রুত লাভ দিয়ে এমন জায়গায় এসেছে, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যখন আমি যদি এইভাবে বিশ্লেষণ করি 2009 আওয়ামী লীগের গভর্নমেন্ট এবং 2024-এর আওয়ামী লীগের গভর্নমেন্ট, আপনি যদি 2009 থেকে একটা দীর্ঘ সময় পর্যন্ত দেখেন তাহলে তো আমরা স্টেবিলিটি এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে স্থিতিশীল একটা অবস্থা, জিনিসপত্রের মূল্য কিন্তু 21 থেকে 24 আপনি দেখেন আমাদের খাদ্যপণ্য কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুর দামই কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল। জি, সেটাই বলছি যে তাহলে দীর্ঘ 9 বছরের মধ্যে বাকি 3 বছর আসলে তার মানে বাংলাদেশের অর্থনীতিটা যে দুর্বল সেটা এই জায়গাটাই প্রমাণ করে যে আমরা আমাদের ফরেন এক্সচেঞ্জ কারেন্সিকে কোনোভাবেই স্থিতিশীল করতে পারছি না। অর্থাৎ আমাদের যে ইমব্যালেন্সটা রয়েছে সেই ইমব্যালেন্সটাকে কোনো ক্রমেই ব্যালেন্স করতে পারছি না। তার পিছনেও কিছু কারণ রয়েছে, সেগুলোও বিশ্লেষণ করা দরকার যে আমি কেন স্থিতিশীল করতে পারছি না। শ্রীলঙ্কা অনেক উপরের দিকে কিন্তু ব্যালেন্স করেছে ডিভ্যালুয়েশন করে, কিন্তু এখন স্টেবিলিটিতে আসছে। এখন মূলত কথা হচ্ছে যে বাংলাদেশকে যেভাবেই হোক ফরেন কারেন্সি মার্কেটে যে আতঙ্কটা রয়েছে যে কোথায় স্থিতিশীল হবে আমরা বুঝতে পারছি না, সেই জায়গাটা থেকে আমাদের বের হওয়া অতীব প্রয়োজন। ধরেন শ্রীলঙ্কা সুদের হার বাড়ানোর মাধ্যমে তার ফলাফল পলিসির কথা যদি বলেন সেই পলিসি ইনস্ট্রুমেন্টটা কাজ করেছে। আমার পার্শ্ববর্তী দেশ ভারতেও সুদের হার বাড়ানোর মাধ্যমে করেছে। বাংলাদেশের গভর্নরেও কিন্তু প্রেডিক্ট করেছিল যে গত ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি সংকোচন করবে, যেহেতু সুদের হারটাকে ছেড়ে দিছে, কিন্তু কাজ করে নাই। তার কারণ হচ্ছে আপনি যখন মেডিসিন খাচ্ছেন তাকে যদি যে উপকারটা হয়, আপনি যদি আরেকটা মেডিসিন খান যে এর আবার রিয়াকশন হয়, তার মানে হচ্ছে ওইটাকে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা কন্ট্রাডিক্ট করে, তাহলে কন্ট্রাডিক্ট করে, তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না। সেই কারণে ধন্যবাদ আপনাকে সৈয়দ নুরুল ইসলাম। নুরুল ইসলাম, ডলারের দাম 60 টাকা বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী শিল্প খাত বেশ সুবিধা পাবে।
কিন্তু আমদানি নির্ভরশীল শিল্পের কি হবে? আমাদের বেশিরভাগ খাদ্যদ্রব্যই কিন্তু আমরা বিদেশ থেকে এখনো কিনে আনি। আমাদের তেল, ডাল, মশলা ম্যাক্সিমাম আমরা জিনিস কিন্তু এখনো আমদানির উপর নির্ভরশীল। আপনার কাছে বিশ্লেষণ শুনতে চাচ্ছি। কঠিন একটা প্রশ্ন। আমি কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে মাল্টিপল ডিসিপ্লিন ব্যবসায়ী। আমি আবার বলতে পারেন যে বাংলাদেশের একটা মিডিয়াম সাইজ, আপনি আমদানিও করেন, রপ্তানিও করেন, আপনার কাঁচামাল আমদানি করতে হয়। মিডিয়াম সাইজ এক্সপোর্ট হাউসকে লিড করি, আবার আমি কনজিউমার প্রোডাক্ট করি। সব কিছুর ঊর্ধ্বেই আমি একজন সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি একটা কথা বলবো, একটি 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে আপনি যখন এক্সচেঞ্জ রেট ফিক্স করেন সেখানে অনেক ভেবে চিন্তে করতে হয়। আমাদেরকে বলা হচ্ছে এক্সপোর্টাররা বেনিফিটেড হবে। ফার্স্ট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্সপোর্ট উই ডু। এক্সপোর্টে আমার অ্যাপ্রিসিয়েশনটা কত। আমরা এক্সপোর্ট করি, ফর এক্সাম্পল আমি যদি এখন $100 এক্সপোর্ট করি, এখানে আমি $70 $75 মাল বাইরে থেকে ইম্পোর্ট করি। সো আই হ্যাভ টু পে 75%, 75%। আমার থাকে কত? 25 টাকা। আমি যদি 60 টাকা বা 8 টাকা বেড়েছেন, সেটার বেনিফিটটা পাচ্ছি কিন্তু আমি 25 টাকায়, আর 75 টাকায় কিন্তু আমি 8 টাকায় বেনিফিটটা বাইরে দিয়ে দিচ্ছি। সো কেউ যদি বলে এক্সপোর্টারকে অনুপ্রাণিত করার জন্য, এক্সপোর্টারের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য এই কাজটা করা হয়েছে, আমি বলবো অঙ্কে ওনারা ফেল করেছেন। অঙ্কটা মিলেনি, ভুল অঙ্ক। কারণ আপনাকে দেখতে হবে যে ইম্পোর্টের উপর যে ইফেক্টটা পড়বে, 75%-এর উপর যে এফেক্টটা পড়বে, সেটা 25% দিয়ে আপনি কভার করতে পারবেন না। আমি একজন এক্সপোর্ট হাউস হিসেবে, ফর এক্সাম্পল আমার বড় এক্সপোর্টের কথা বলে আমি বাদ দিলাম, গার্মেন্টস টেক্সটাইলের কথা বাদ দিলাম, আমি প্রায় লাখখানিক ডলারের কুকিজ বিস্কিট এক্সপোর্ট করি বিদেশে। সে এক্সপোর্টে আমি হয়তো 7% 8% বেনিফিট হব, কিন্তু কালকে যিনি গভর্নমেন্ট আমদানি করবেন, কালকে যিনি চিনি আমদানি করবেন, কালকে যিনি তেল আমদানি করবেন, ওনার আমদানি ব্যয় বাড়বেন 8 টাকা, তার উপর আবার ট্যাক্স বাড়বেন। সব কিছু মিলে পার ডলার কিন্তু ওনার 8 টাকা না। যদি 30% ট্যাক্স হয় তাহলে 8 টাকার উপর, মানে অঙ্কে যোগ, মানে বিয়োগের অঙ্ক করে কেউ এই কাজ করেছে বলে আমার মনে হয় না। অঙ্কের হিসাবে দ্যাট ইজ দ্য রং ক্যালকুলেশন। আমাদের এখানে আপনি বলছেন অধিকাংশ পণ্য, আমি বলছি অধিকাংশ পণ্য, সব পণ্যই আমাদের এখানে ইম্পোর্টেড। আপনি ধরেন আমরা যে পানিটা খাই, সেই পানিতে যে প্লাস্টিক বটলটা আছে, যে ফ্যাট চিপস, ইউ হ্যাভ টু ইম্পোর্ট। এটা ইম্পোর্টের কোনো বিকল্প নেই। যে লেভেলটা দেন সেটাই ইম্পোর্ট। যে পানিটাকে সুপেয় করার জন্য বা স্বাস্থ্যবোধ যে কেমিক্যাল ট্রিট করেন, যেটাকে আরও সিস্টেমে, সেটা ইম্পোর্টেড। দ্যাট মিনস অল ওয়াটার ইজ 100% ইম্পোর্টেড, হোয়াট উই আর ড্রিঙ্কিং, একমাত্র পুকুরের পানি ছাড়া আর কলের পানি ছাড়া। এখন আসেন আপনার শিল্পে ব্যবহৃত পানির কথা যদি বলেন, শিল্পে ব্যবহার করার আগে পানিটাকে ট্রিট করতে হয়, শিল্পে ব্যবহার হওয়ার পর আপনার সারফেসে ফেলার আগে আবার ট্রিট করতে হয়। সো দ্য বোথ ওয়ে পানিকে ট্রিট করতে, দিস ভেরি কস্টলি কম্পোনেন্টস অফ দ্য ম্যানুফ্যাকচারিং। আপনি একটা ম্যানুফ্যাকচারিং খাতকে যদি বাঁচিয়ে না রেখে শুধুমাত্র এক্সপোর্ট এবং রেমিটেন্সের কথা শুনে বলে যদি আপনি এক্সচেঞ্জ রেট ফিক্স করেন, ইউ আর ডুইং মিস্টেক। আমি কিন্তু বিজেএমই, বিকেএমই, এফবিসিসিআই করে আসছি অনেক বছর। হ্যাঁ, আমরা কিন্তু এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলছি অনেক বছর ধরে, যে এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা ছিল 15 বছর আগে। 15 বছর আমরা যখন 85-86-এ যখন আমরা স্ট্রাগল করছিলাম ইন্টারন্যাশনাল মার্কেটে, তখন আমরা বললাম যে আপনাদের এক্সচেঞ্জ রেটটাকে আস্তে আস্তে বাড়ানো হোক। তখন আমাদেরকে বলা হলো $46 বিলিয়ন রিজার্ভের কান্ট্রিতে এক্সচেঞ্জ রেট কেন বাড়বে? কোনো কারণ নাই, দ্যার ইজ নো রিজন। এবং ইট ওয়াজ ইন্টেনশনালি করা হয়েছে নাকি না জেনে করা হয় জানি না। যদি সেদিন থেকে যদি 2 টাকা করে বাড়াতেন, 10 বছরে 20 টাকা বাড়তো, তাহলে আমার গায়ে লাগতো না, ইনফ্লেশন হতো না। এখন আসছেন যে ভাই বলছিলেন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই কাজটা করা হচ্ছে। ফার্স্ট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মুল্যস্ফীতিটা কি। জিনিসপত্রের দাম বাড়া, মূল্যস্ফীতি অর্থোডক্স সিস্টেমে 2টা কারণে দাম বাড়ে, অর্থনীতিবিদ বলতে পারবেন। একটা হচ্ছে ডিমান্ড পুল, একটা হচ্ছে সাপ্লাই পুশ। আমাদের এই মূল্যস্ফীতিকে ডিমান্ড পুল, আমার কি চাহিদা বেড়েছে বলে মূল্যস্ফীতি বেড়েছে, নাকি উৎপাদন ব্যয় বেড়েছে বলে মূল্যস্ফীতি বেড়েছে? উৎপাদন ব্যয়, ইম্পোর্টেড অর নন ইম্পোর্টেড প্রোডাক্টের উৎপাদন ব্যয় বেড়েছে বললে মূল্যস্ফীতি বেড়েছে। উৎপাদন ব্যয় কীভাবে বেড়েছে? আপনি 12 টাকার গ্যাসকে 31 টাকা করেছেন, 6 টাকার বিদ্যুৎকে 12 টাকা করেছেন, আপনার লজিস্টিক কস্ট বেড়ে গেছে। আপনি নীতি সুদের হারের বাড়ানোর কথা বলে 9-6 থেকে বেরিয়ে এখন 14-তে চলে আসলেন, কস্ট অফ ফান্ড বেড়েছে। তাহলে একটি পণ্য উৎপাদন করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস দরকার? র মেটেরিয়ালস, ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য বেসিক র মেটেরিয়ালস, এটা বেড়ে গেছে। দেন ইউটিলিটি কস্ট বেড়ে গেছে বিকজ আপনি বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়িয়েছেন। তার উপর সেটার ফলশ্রুতিতে লজিস্টিক কস্ট বেড়েছে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে। তার উপর আপনি সাম্প্রতিককালে নীতি সুদের হার আমেরিকায় বাড়িয়েছে বলে আপনিও বাড়িয়েছেন। আমি না নীতি সুদের হার নিয়ে যারা খেলে
তাদের অর্থনীতি আর আমার অর্থনীতি কিন্তু এক না। অর্থনীতিবিদদের সাথে আমার অনেক বিষয়ে বিতর্ক হয় এই বিষয়ে। হোয়াট ইজ দ্য নীতি সুদের হার, পলিসি ইন্টারেস্ট বলতে কোন অর্থনীতির জন্য সেটা আসবে। আপনার কস্ট অফ ফান্ড যখন বেড়ে যাবে উৎপাদন খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়ার মানে মূল্যস্ফীতি ঘটবে। এখন যদি সেটা যদি ডিমান্ড পুশ হতো, মানুষের পকেটে অনেক টাকা, মানুষ হই হই করছে, মানুষ অপ্রয়োজনীয় জিনিস করছে, তখন আপনাকে নীতি সুদের হার বাড়িয়ে আমেরিকানরা যারা করেছে যে মানুষকে দমিয়ে রাখার জন্য। আরে বাবা, আপনার পকেটে টাকা নাই, কোভিডের আগে প্রতিটা মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় শেষ। কোভিডের সময় এমন কোনো পরিবার আছে যাকে 5-10 লাখ টাকা ব্যয় করতে হয় না হসপিটালের পেছনে? সো দে ডোন্ট হ্যাভ মানি ইন দ্য পকেট। তাহলে উনি তো কিনছেন না। আমি রিটেল ব্যবসাতে আছি, দেখবেন ওয়েল ফুডের বিভিন্ন দোকান, আমরা গত 3 বছর ধরে আমাদের বাস্কেট সাইজ দেখছিলাম, ইট ইজ রিডিউস হতে 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 এখন 50%। কারণ এগুলো তো মানুষের হাতে যখন সচ্ছলতা থাকে, এখন তো মানুষ জরুরি নিডসের জন্য শুধু সেটাই। এই যে মনে করেন যে ডিমান্ড পুল ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য যে মেজারগুলো নেওয়ার কথা, সেটা সাপ্লাই পুশ ইনফ্লেশনের জন্য কাজ করে না। আমার ইনফ্লেশনটা সাপ্লাই পুশড, কস্ট পুশড। আমার ইনফ্লেশন ইজ কস্ট পুশ। কাকে বোঝাবো? আমার ইনফ্লেশন ইজ নট ডিমান্ড পুল অর ডিমান্ড পুশড, ইট ইজ এ কস্ট পুশ। কস্ট পুশ ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কস্ট কম্পোনেন্টগুলোকে আপনি আরও বাড়িয়ে দিলেন। গ্যাসের দাম বাড়ালেন, বিদ্যুৎ দাম বাড়ালেন, লজিস্টিক খরচ বাড়লো, নীতি সুদের হার বাড়লো, ডলারের এক্সচেঞ্জ রেটও বাড়ালেন। একটা অর্থনীতি 40% ডিভ্যালুয়েশন নিতে পারে? 40% ডিভ্যালুয়েশন এক বছরে নিতে পারে? পারে না। আপনি 9-6 করতে গেছিলেন কেন? আবার 9-6 থেকে 14-তে আসলেন বা কেন? 9-6 ওয়াজ দ্য রং ডিসিশন। আমি ব্যবসায়ী হিসেবে আমি বলেছিলাম বাংলাদেশের অর্থনীতির সুদের হাত সোনারগাঁ হোটেলের লবিতে বসে ঠিক করা ঠিক না। ওই সময় কিন্তু সোনারগাঁ হোটেলের লবিতে বসেই 9-6 ঠিক করা হয়েছে, আমার কাছে মনে আছে। বাংলাদেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, ব্যাংক ইন্টারেস্ট রেট, কোনো হোটেলের কক্ষে বসে নির্ধারণ করার কথা না, সেটার জন্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার নিয়ে কাজ করে করার কথা। আপনি 9-6 করলেন। এবার দেখেন সাম্প্রতিককালে 2 মাস আগে ডলারের দাম কমালেন 50 পয়সা করে 1 টাকা। কি মেসেজ দিলেন? ডলার আমার স্ট্রং হচ্ছে। আমি একটু চিন্তায় পড়লাম, ডলার স্ট্রং হয়ে গেলে, মানে টাকা স্ট্রং হয়ে গেলে আমার তো মনে এক্সপোর্ট আমার সমস্যা হবে, আমার ইম্পোর্ট আমি সাশ্রয় করব। কিন্তু কি দেখলাম? ঘুম থেকে উঠে দেখলাম আপনি 50 পয়সা কমিয়েছেন, 8 টাকা বাড়িয়েছেন। 8 টাকা, নো নট 7 টাকা। এগেইন উই আর ডুইং রং। আমার কিন্তু এক্সপোর্টে আমরা 109 টাকা, আর এখন পাবো 117 টাকা। কথার কথা। তাহলে কত? 8 টাকা। আর ইম্পোর্টে 10 টাকা, এখন দেবেন 18 টাকা, 8 টাকা। কিন্তু যখন 10 টাকা করেছেন তখনও কিন্তু ইম্পোর্টাররা 20 টাকা দিয়ে ডলার পায়নি। এখন যখন আপনি 18 টাকা করেছেন, ইম্পোর্টাররা আসলে কত টাকা দিয়ে ডলার পাবে? থিঙ্ক অ্যাবাউট ইট। তাই আমি মনে করি অঙ্কে যদি ভুল করেন, অঙ্কে যদি ফেল করেন, তাহলে কিন্তু হিসাব মিলবে না। জনাব আব্দুর রহমান ওসি, এই যে নিত্যপণ্য এবং মূল্যস্ফীতিতে ডলারের এই মূল্য বৃদ্ধি কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? না, ওভারঅল প্রভাব তো পড়ছেই। এই যে আমার মূল্যস্ফীতি বর্তমানে প্রায় 10%, তার প্রভাব তো নীতি সুদহার বলি, ব্যাংক ঋণের সুদহার বলি, সেটার দিকে তো আমরা ওভারকাম করতে পারিনি। অন্যতম মানে এই যে আপনি বললেন 10%, আদৌ কি এখানে তো মনে হয় আমার অঙ্কে ভুল, সেটাই বলছি, এখানে তো আমার মনে হয় অঙ্কে ভুল। আপনারা 10% আসলেও কি 10%? অনেকেই তো বলছে 17-18% পর্যন্ত। এটা প্রমাণ আমরা পেয়েছি, কারণ হচ্ছে সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের তথ্য। সাধারণত আপনি একটু খেয়াল করবেন, সাধারণত বিবিএস মূল্যস্ফীতির তথ্য 3-4 বা ফার্স্ট উইকে দিয়ে ফেলে, মানে আগের মাসের পরের মাসে ফার্স্ট উইকে দিতে পারে। মে মাসের আজকে 12 তারিখ, এপ্রিল মাসের তথ্য বিবিএস এখনও দেয়নি। আমি আশঙ্কা করছি, ব্যক্তিগতভাবে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা, আমি আশঙ্কা করছি যে এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়তো 10% ছাড়িয়ে গেছে। এখন যেটা মার্চ মাসের যে তথ্য, সর্বশেষ তথ্য আছে, সেটা হচ্ছে যে সার্বিক মূল্যস্ফীতি 9.81%, খাদ্য মূল্যস্ফীতি 9.92%। আচ্ছা, এটা গেল বিবিএস এর তথ্য। বৃহস্পতিবার সরকারি স্বায়ত্তশাসিত একটি সংস্থা, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস, একটি গবেষণা চালিয়ে বলছে, তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বলেছে যে খাদ্য মূল্যস্ফীতি 15%। আমি যদি ওই আপনি যেটা বলছেন অন্য আমরা কিন্তু বারবার বলছি, আশিক ভাই আমার মনে আছে যে আপনার অনুষ্ঠানেই বলেছে যে ওভারঅল বাজারের যে মানে অবস্থা, তার বাস্তব প্রতিফলন আমরা মূল্যস্ফীতিতে বিবিএস যে তথ্য দেয় সেই তথ্য আমরা দেখতে পাচ্ছি না। বাস্তবে মূল্যস্ফীতি হয়তো অনেক বেশি। তার এই যে এতদিন আমরা বলছিলাম তার প্রমাণ কিন্তু বিআইডিএস দিল। বিআইডিএস কিন্তু বলছে, তারা জরিপ চালিয়ে বলছে যে কমপক্ষে খাদ্য মূল্যস্ফীতি 15%। আমি আসি এখন এই জায়গায়, এই যে মূল্যস্ফীতিটা হলো 10 বলি বা যাই বলি না কেন, উচ্চ মূল্যস্ফীতি তো বলার অবকাশ রাখে না। এইটার যে
হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে যে আমার ডলারের দাম বেড়ে যায়, আমার আমদানি, এতক্ষণ আলোচনা আমদানি নির্ভর পণ্য বাজারে। এখন হচ্ছে যে কি পরিমাণ বাড়ছে ডলারের দামটা, আমি যদি আপনাকে বলি 2012 সালে টাকার ডলারের বিনিময় হার ছিল 81 টাকা 87 পয়সা। আমি পরশুদিন একটা প্রতিবেদন করেছি, সেইগুলো আমার ফিগারগুলো স্পষ্টভাবে মনে আসে। 2021 সালে ডলারের প্রাইস ছিল 84 টাকা 80 পয়সা। এখন আমি করলাম 117 টাকা বলি বা 18 টাকা, যেটাই না বলি, 2012 থেকে 2021 9 বছরে আমার টাকা ডিভ্যালুয়েশন হয়েছিল বা ডলারের দাম বেড়েছিল 3.31%। রাইট। আর এই যে 9 বছরে বাড়লো এটা, আর এই যে 21 থেকে 17 বা এই বৃহস্পতিবার পর্যন্ত আমি 3 বছরে বাড়ালাম 36%। বাংলাদেশের অর্থনীতি যাই বলি না কেন, সেটাই বলছি যে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা উন্নয়নের গল্প শুনছি, উন্নয়নের কথা শুনছি, সব কিছু হয়েছে। 40% টাকার ডিভ্যালুয়েশনের ধারণ করার মতো অর্থনীতি বাংলাদেশের হয়নি। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সাদাত হোসেন। রপ্তানি খাত সুবিধা পেলেও এই খাতের উদ্যোক্তাদের সংখ্যা কিন্তু ডলারের দাম বাড়ার প্রভাবে জ্বালানির দাম, পরিবহন খরচ সহ ব্যবসায় বেড়ে যেতে পারে, এই ভয়টা হলো গিয়ে এখন আপনার উদ্যোক্তাদের। কারণ এর সাথে বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, সব কিছু বাড়বে। আর এমনটা হলে রপ্তানি খাতও কিন্তু সুবিধা পাবে না। এই ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনবো একটি বিরতির পরে। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি ডলারের মূল্য বৃদ্ধির অভিঘাত ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সাদাত হোসেন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে রপ্তানি খাত সুবিধা পেলেও এই খাতের উদ্যোক্তাদের কিন্তু সংখ্যা বাড়ছে, যে তাদের সংখ্যা ডলারের দাম বাড়ার প্রভাবে জ্বালানির দাম, পরিবহন খরচ সহ ব্যবসার ব্যয় বেড়ে যেতে পারে। এ ব্যাপারে আপনার বিশ্লেষণটা আমরা শুনতে চাই। মানে আর এমনটা হলে রপ্তানি খাত কি সুবিধা পাবে? আপনার এই প্রশ্নটার সঙ্গে সঙ্গতি রেখে আমি শুরু করতে চাচ্ছি যে যেটা ইন্টারেস্ট রেট পলিসি, নীতি সুধার, নীতি সুধার কোনো দেশে কাজ করলো, আমার দেশে কাজ করলো না। বিষয়টা হচ্ছে ভাবনার বিষয়, কেন কাজ করলো না। আমি বলবো যে আপনি যখন মার্কেটে ছাড়ছেন, মার্কেটটা ঠিক আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি আর্থিক বাজার ঠিক করতে চাচ্ছেন, আর্থিক বাজারের ভিতরে এই গাফিলতি, যেটা বললেন, যেটা আমরাও জানি যে লাখ কোটি টাকা যদি আপনার সেখানে ডিফল্ট লোন থাকে, খেলাপি ঋণ থাকে, তার কস্টিংয়েও তো বেয়ার করতে হচ্ছে। তাহলে এই দেশে ইন্টারেস্ট রেট বাড়বে না কেন? বিজনেস কস্ট বাড়বে না কেন? বিজনেসম্যানরাই বিজনেস কস্ট বাড়িয়েছে। অর্থাৎ এই টাকা কিন্তু আপনি যখন ব্যাংক থেকে লোন নেন, আপনাকে মাসে 10 বার ফোন দেয়, একবার যদি টাকাটা জমা না দেন, তাহলে যারা হাজার হাজার কোটি টাকা নেন তাদেরকেও তো কিছু হচ্ছে না। বিষয়টা হচ্ছে, আমি বলবো এই দেশের ব্যবসায়ী শ্রেণীরাই আর্থিক বাজারের সাথে সংশ্লিষ্ট এবং যে খেলাপি ঋণটা তাদের কাছেই আছে। অতএব সুদের হার যদি বাড়ে তাতে ব্যবসায়ীদের কিছু আসে যায় না, আপনি যদি প্রকৃতভাবে মূল্যায়ন করেন। আরেকটা জিনিস হচ্ছে সরকার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট সেটাও কাজ না করতে পারে। বিষয়টা হচ্ছে আপনি কোন ধরনের এক্সপোর্টিং কান্ট্রি, দিস ইজ ইম্পর্টেন্ট। যে আপনি যদি 75% ইম্পোর্টেই থাকে এর ভিতরে, আর পরে বলতেছেন এক্সপোর্ট করি, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য ভ্যালু এডিশন, এডিশনাল ভ্যালু এডিশনের যে বেনিফিট, সেটা কিন্তু প্রপোর্শনেট হিসাবে বেনিফিট হয়। এখন বিষয়টা হচ্ছে সার্বিকভাবে যদি আমরা মনে করি যে এই যে আমি বললাম যে স্থিতিশীলতা নট নেসেসারি যে 117 হয়েছে, বিষয়টা না। আপনি 120 হোক, 40 হোক, 50 হোক, কিন্তু একটা জায়গায় আপনাকে আশাবাদ দেখাতে হবে যে আপনি কোথায় গিয়ে স্থিতিশীল হবেন। অতএব সেই স্থিতিশীলতার জন্য সরকারের যে প্রচেষ্টাগুলো, সেগুলো হচ্ছে এখন কোনো বিকল্প নাই, ফরেন ডিরেক্ট বিদেশি বিনিয়োগকে আনতে হবে যেভাবেই হোক। অর্থাৎ আমি বলবো সরকার যদি তার আর্থিক সক্ষমতাটাও বাড়াতে পারে, তাহলেও কিন্তু সরকার ব্যাংকের উপর প্রিন্টিং অথবা ধার করার যে চাপ, সেই চাপটা থেকে যদি বিরত রাখে, সেটাও কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। জি, ধন্যবাদ জনাব সৈয়দুল ইসলাম। বাংলাদেশের মতো দুর্বল বাজার ব্যবস্থার দেশে ডলারের দাম বাজার ভিত্তিক করা কতখানি ভালো সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি না পারেন, তাহলে কোনো সিদ্ধান্তই কাজ করবে না। বাজার ভিত্তিক করার দাবি কিন্তু অনেক বছর আগ থেকেই ছিল এবং সেই সময় কিন্তু আপনি করেননি।
যখন নিয়ন্ত্রণ করার সময় তখন বলছেন আমি বাজার ভিত্তিক করবেন। আমি সবসময় বলি আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এটার জন্য আপনাকে কম্পেনসেট করতে হবে। আমি কিন্তু ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্তটার প্রতি আমার যে মডেলের কারণে বাড়ানো হয়েছে এটার বিপক্ষে কি আমি কথা বলছি না, বলছি সময়টা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন কিনা, রাইট সময়ে রাইট সিদ্ধান্ত নিয়েছেন কিনা। আমি মনে করি যে এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণেই আজকে আমাদের অর্থনীতির এই চ্যালেঞ্জ। গুলশান বনানী বারিধারা কিছুক্ষণ আগে আমরা আসছিলাম যে সরকারি কোথায় জায়গা বিক্রি করেছেন বিভিন্ন জায়গায়, ওনারা বিক্রিগুলো করে টাকাটা নিয়ে যাচ্ছেন কোথায়? বাবা ব্যবসায়ীরা, চোর ব্যবসায়ীরা টাকা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। গুলশানে যখন 20 কাঠা জমি বিক্রি করে 100 কোটি টাকা নিয়ে গেলেন, এটা ডলার কনভার্ট করে নিয়ে গেছেন। তো তাহলে আজকে যদি গুলশান বনানীর জায়গা অর্থাৎ ভ্যালুয়েবল জায়গাগুলো যখন বিক্রি হয়, তখন যদি রেজিস্ট্রি অফিস থেকে যদি বলা হতো আপনার এই টাকাটা কোথায় একটু দেখি, এই টাকাটার এই জায়গাটায় কিন্তু আমরা কিন্তু খেয়াল করছি। অর্থাৎ ক্যাপিটাল ফ্লাইট ইজ এ টার্ম অফ দ্য বিজনেস। ব্যবসায়ীরা ক্যাপিটাল ফ্লাইট করে যেখানে ক্যাপিটাল সেটা হয়, কিন্তু আপনি যে বাংলাদেশের মাটিটাকে ফ্লাই করে নিয়ে যাচ্ছেন, আমি বলবো ইট ইজ নট এ ক্যাপিটাল ফ্লাইট। ব্যবসায়ীদের কারণে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ঋণ খেলাপিদের কারণে, এটা নিয়ে আমি তাত্ত্বিকভাবে দ্বিমত পোষণ করবো না। আমি যদি আজকের এই অনুষ্ঠানে সাদাত ভাই এবং আমার বন্ধু সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করি, আমি 100 কোটি টাকা দিয়ে গত 1 বছরে শুরু করেছিলাম ওয়ারিং ক্যাপিটাল। আই লস্ট 40% বিকজ অফ আমি কনভার্টেবল কারেন্সি দিয়ে ব্যবসা করি। আমার এখন আছে 60 কোটি টাকা। আবার আমি যদি এখন ব্যবসা করতে চাই, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 140 কোটি টাকা, তাহলে আমার শর্ট হচ্ছে 80 কোটি টাকা। এই 80 কোটি টাকার শর্টেজের কারণে আমি ব্যবসায় ফেল করে ঋণ খেলাপি হচ্ছি। আপনি আমাকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? দুষ্ট চক্রের কারণে আমাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীদের মধ্যেও অসাধু ব্যবসায়ী আছে, মজুদদারি আছে, আবার ব্যবসায়ীদের মতো আমাদের মতো হেরে যাওয়া অসহায় ব্যবসায়ীও আছে। সো একই পাল্লায় মাপলে আসলে আমরা আলোচনা করব, তর্ক করব, বিতর্ক করব, সমস্যা সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য আমাদেরকে কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, এই দেশে এখানে এসেছি। আমরা যারা 80 দশকে বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, টাকা ছিল না, হিসাব ছিল না, ভাই বলছেন যে কিবরিয়া সাহেবের শেষে $1 বিলিয়ন দিয়ে আমরা টিকে গেছি, ওই জাতি কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত হেরে যাওয়া জাতি না। 1 বিলিয়ন বা 1.4 বিলিয়ন বা $4 বিলিয়ন রেমিটের জন্য কি অনুদানের জন্য IMF-এর কাছে বিক্রি হয়ে গেলাম। আমার এই জাতীয় রেমিটেন্সেস পার মান্থ ইজ $2 বিলিয়ন। পার মান্থ ইজ $2 বিলিয়ন, 100% রিটেনশন। আমি এক্সপোর্টার হিসেবে গর্ব করতে পারি না। আমি $2 বিলিয়ন এক্সপোর্ট করি প্রতি মাসে, তার 70% চলে যায়। আর আমার ভাই গ্রামের লোক, সে যখন $2 বিলিয়ন পাঠায়, সে কিন্তু রিটেনশন করে 200%, বিকজ সেখানে খায় না, সেখানে বাথরুম ইউজ করে না, সেখানে পানি ইউজ করে না, ইউটিলিটি ইউজ করে না, তার কন্ট্রিবিউশন ইজ মোর দেন 100%। তাহলে যে জাতি $24 বিলিয়ন অথবা প্রায় $20 বিলিয়ন প্রতি বছর আর্ন করে, তার রিটেনশন ইজ প্লাস, সেই জাতির $4 বিলিয়ন এর লোন নেওয়ার জন্য আপনি পুরোটা ম্যানুফ্যাকচারিং খাতকে হত্যা করবেন এক সপ্তাহে। জি, ধন্যবাদ আব্দুর রহিম হারমাসি। জনাব নুরুল ইসলাম যে কথাটি বলছিলেন এইমাত্র, যে $470 কোটি ঋণ নিতে গিয়ে যেসব শর্ত পূরণ করতে হচ্ছে, আসলে তা কতটুকু আসলে আপনার দেশের অর্থনীতির জন্য ইতিবাচক? কিংবা আপনাকে মনে রাখতে হবে, যখন আমরা ঋণটা IMF এর কাছে চাইলাম, এই সব কিছু আলোচনায় কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু আমাদের চারজনকেই মনে রাখতে হবে, যে এই সংকট যেটা আসছে বা সংকট যেটা আমরা মোকাবেলা করছি, এর একটি মূল কারণটা আমাদের আসলে প্রথমে, আমার তো 2 বছরের করোনা মহামারীর ধাক্কা ছিল, সেই ধাক্কা কাটতে কিন্তু আমার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা, সেটাও কিন্তু 2.5 বছর হতে চললো। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার যে মানে একদম উচ্চ জায়গার যে অর্থনীতিটা, যে আশা আকাঙ্ক্ষার অর্থনীতি, সেটা কিন্তু আমার এমনি মানে কারো ভুল সিদ্ধান্ত বা কী কারণে তা নয়, এর মূল কারণটা কিন্তু যুদ্ধ। হ্যাঁ, সেই যুদ্ধর ধাক্কাটা বা করোনার ধাক্কাটা মোকাবেলা করার ক্ষেত্রে আমরা যে পলিসিগুলো, নীতিগুলো নিয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা বিতর্ক হতেই পারে। এটা কিন্তু মূল বিষয়টা কিন্তু করোনা এবং যুদ্ধের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই যে পণ্যমূল্য বাড়ছে, সেটা তার অন্যতম মূল্য কারণও কিন্তু এই যুদ্ধ। এখন যে আলোচনাটা আমি করতেই চাই, সেটি হচ্ছে যে আমার বিবেচনায় গত 2 বছর বাংলাদেশের ডলারের মার্কেট নামে কোনো মার্কেট ছিল কিনা আমি জানি না। মানে একদম বিশৃঙ্খল, যখন যা খুশি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেই তার মাসুল কিন্তু এখন দিতে হচ্ছে। দেখেন আপনি, আমার বাংলাদেশ ব্যাংক তো ডলারের দামটা নির্ধারণ করতে আপনি গত বছরের সেপ্টেম্বর থেকে দায়িত্ব দেওয়া হলো কাদের? ব্যাংক, মানে আমরা বিদেশি
ব্যাংক বিদেশি মুদ্রা লেনদেন করে যে ব্যাংকগুলো সংগঠন, মানে আমি যে চাপে পড়েছি সাথে সাথে দায়িত্ব আরেকজন বাফেদাকে দায়িত্ব দেওয়া হলো, আরেকটা দেওয়া হলো ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি, তাদের দায়িত্ব দেওয়া। ওরাই ঠিক করতেছে, ওরাই কিন্তু ওই দামে ডলার বিক্রি করছে না, ডলার করছে না, তার বেশি দামে প্রতিযোগিতা শুরু করে আবার রেমিটেন্স সংগ্রহ করছে। অর্থাৎ এই মার্কেটটা মানে কোনো মার্কেট ছিল বলে আমার মানে যখন যা খুশি যে সিদ্ধান্ত দায় আছে এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে তাহলে নিতে হবে। সেটাই বলছি যে বাংলাংলাদেশ ব্যাংক কোন হিসাবে তার ডলারের এই যে একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা মানে হুটহাট সিদ্ধান্ত ব্যাংকের অ্যাসোসিয়েশনকে কেন দিবে, সেটাই বলছি যে তাহলে কেন্দ্রীয় ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেশের অর্থনীতির ব্যাপার, সেটা নিয়ন্ত্রক সংস্থার কাজ কি। আমি একটি বিষয় একটু আলোকপাত করতে চাই, যেটি বললাম যে এই যে ডলারের প্রাইসটা আপনি দেখেন যে কলিং যেটা পদ্ধতি, নতুন পদ্ধতি কলিং পেগ পদ্ধতি যেটা চালু করে তার একটু আপনি নর্মাল করেন, হ্যাঁ 117 বলি বা 18 বলি, এইটা তো যেটা ছিল 110, সেই 110 অর্থাৎ এই 110 থাকা অবস্থায় আমি যখন এলসি খুলেছি তখন কিন্তু 117, 18, 20 খুলেছি। আপনাকে আমি একটু তীক্ষ্ণভাবে দৃষ্টি আকর্ষণ করছি। না এটা কিন্তু নতুন ঘটনা না, যারা $85 টাকায় এলসি খুলেছিল এবং 103 টাকায় আপনার মাল ক্লিয়ার করেছে, যখন এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি যখন বিলটা নগদায়ন করেন তখন কিন্তু আপনাকে ওই 110 টাকায় করতে হয়েছে। আমার টোটাল এক্সপোর্ট হয়েছে চলতি অর্থ বছরের 10 মাসে জুলাই টু এপ্রিল টোটাল এক্সপোর্ট হয়েছে $47 বিলিয়ন। এর মধ্যে অর্ধেক, আবারও বলছি আমি, অর্ধেক এসেছে নিট পোশাক রপ্তানি থেকে $23 বিলিয়ন, ওভেন এসছে $17 বিলিয়ন। অর্থাৎ এতদিন 2 বছর আগেও ওভেন আর নিট ছিল কাছাকাছি এবং সেইটাকে গত 2 বছর ধরে নিটকে পিছনে ফেলে প্রায় $5 বিলিয়ন আসে হচ্ছে নিট থেকে। আপনাকে মনে রাখতে হবে নিটের মূল্য সংযোজন, অর্থাৎ নিটের মূল্য সংযোজনের অ্যাটলিস্ট 85%, অর্থাৎ ওভেনের ক্ষেত্রে আপনার যত আমদানি মানে ব্যয়টা হবে নিটের কিন্তু হবে না, এবং নিট পোশাক শিল্প মালিকরাই বলে, বিটিএমই বলে। কিন্তু আমি যদি বলি যে এই যে 7 টাকা বাড়লো এর সুফল এক্সপোর্টাররা পাবে না, এই হিসাব আমি মানতে বিনীতভাবে রাজি না। লাভবান হব না এটা বলছি না, কত পার্সেন্ট লাভবান হবে সেটা আমি উদাহরণ দিলাম। আমি বিটিএমির অফিশিয়াল স্পোকসম্যান, আমার কাছে আমি বাংলাদেশ টেক্সটাইল আমি জানি আপনাকে আমি চিনি, তো আমি আপনি বিটিএমএ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন আর আমি উদাহরণ দিলাম বিটিএমএ নিট পোশাক শিল্প মানে এটা বিকেএমই। হ্যাঁ ওনারা আমাদের কাছে সুতা কিনে চলে। হ্যাঁ আমরা কি কটন প্রোডিউসিং কান্ট্রি? নো কটন। আপনি যে বললেন 85% ভ্যালু, আপনারা জানেন ওনারা তখন ভুল বলেন। আমি মনে করি এটা নিয়ে অনেক গবেষণা করার বিষয়। তাহলে তখন ভুল বলেন, যখন আপনারা ক্রেডিট নেন তখন আপনারা ভুল বলেন। আমি বলছি যে রং, আমি বিটিএমির অফিশিয়াল স্পোকসম্যান হিসেবে বলছি যে দিস ইজ রং। কারণ আপনাকে কিন্তু শুধু একটা দেখলে হবে না, আপনি নিট অ্যান্ড ওভেনের কম্বাইন এক্সপোর্ট যদি আপনি $42 বিলিয়ন বলেন, আপনি নিটে ধরেন 80% মূল্য সংযোজন করলেন, মেনে নিলাম আপনার তথ্যটা, ওভেনের সেটা তো বললাম ওভেন আসে না, তাহলে দুইটা মিলে যখন অ্যাকুমুলেটেড করবে আমি সেই ফিগার তো দিলাম। আপনি তো ভাই আপনার কথা শুনে মানুষ তো বলবে হাই হাই, না সেটা 5% ভ্যালুয়েশন করেছেন। আমি কিন্তু দুই জায়গায় আমি তো ফিগারও দিলাম, নিট $23 বিলিয়ন, আমি তো ফিগার দিলাম যে আমি কিন্তু দুইটা ফিগার দিলাম। আমি কিন্তু দুইটা প্রোডাক্ট ক্যাটাগরি এক্সপোর্টার, আমি ওভেনও করি, আমি নিটও করি। হ্যাঁ, তো আমার চেয়ে আসলে খুব বেশি জানার কথা না। তারপর আমি বলবো যে বিনয়ের সাথে আপনারা ফ্যাকশন ফিগার নিয়ে কাজ করেন, আপনারা ভুল তথ্য নিয়ে করেন না, ডেফিনেটলি সেখানে আমি মনে করি যে আমাদের এক্সপোর্টটাকে আমরা যতই গার্মেন্টস করি না কেন, আমি কিন্তু গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেক হোল্ডার। তারপর আমি এটাকে পেছনে ফেলে রাখতে চাচ্ছি। এই বাংলাদেশকে যতদিন আমরা গার্মেন্টস করবো ততদিন আমরা ভুল তথ্যের উপর দাঁড়িয়ে থেকে করবো। আমাদের এই এক্সপোর্ট পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর। আপনি দেখেন যে নিটের সুতা থেকে, কটন থেকে সুতাটা তৈরি করছি, হ্যাঁ, তারপরে কেমিক্যালটা আমি তো সেটা এবং এই কেমিক্যালের দূষণের কথা না এই যে কেমিক্যালটা 100% কেমিক্যাল, শুনেন আশিক ভাই, 100% কেমিক্যাল ইম্পোর্টেড। স্পিনিং করার জন্য যেই মেশিন 100% ইম্পোর্টেড, স্পিনিং করার জন্য যে স্পেয়ারস 100% ইম্পোর্টেড। যে দেশে এখন একটা রিক্সার টায়ার ঠিক মতো বানাতে পারি না, সেখানে ভ্যালুয়েশনের এইসব তথ্যগুলো দিয়ে বিকেএমই কেন এইসব তথ্যগুলো আমি জানি না, বিটিএমই তথ্য দেয় না। আমরা অনেক সময় হ্যাঁ নিজেদের একটু জাহির করার জন্য অনেক সময় অনেক কথাই বলি। বাংলাদেশ ব্যাংক যখন বলে আমার তো রিজার্ভ ইজ $46 বিলিয়ন, আমার কেন ডিভ্যালু করতে হবে? আমরাও তো ওই একই প্রজাতির মানুষ, আমরাও বলি। কিন্তু দিন শেষে যদি সত্যি হতো,
সব যদি সত্যি হতো আজকে এই অবস্থায় কেন? তাই আমি আমার সেক্টরটাকে বাদ দিয়ে আমি প্রথমে বলেছি আমি সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি। আপনি যদি বলেন এক্সপোর্টার হিসেবে, আমি আলোচনাই করবো না, বহু টাকা লাভ। আমার যদি এখন $6 মিলিয়ন এলসি লসমেন্টার থাকে, $60 লাখ, 6-7 কত 42, 4 কোটি 20 কোটি টাকা আমার লাভ। কিন্তু দিন শেষে আমাকে যখন 12 টাকার গ্যাস 31 টাকায় পেমেন্ট করতে হচ্ছে, আমাকে যখন 4 টাকার বিদ্যুৎ 12 টাকায় পেমেন্ট করতে হচ্ছে, আমার একটা গাড়ির টায়ার, ট্রাকের টায়ার আগে ছিল 11,000 টাকা, এখন তো 22,000 টাকা। আমি একটা বল বিয়ারিং আগে ছিল 300 টাকা, এখন হচ্ছে 1200 টাকা। সো অল দিস মানি ইজ গোয়িং আউট। সেই জন্যই কোনো না কোনো জায়গায় আমরা ভুল করছি। আমরা শুধুমাত্র ভুলটা অ্যাড্রেস করতে, না আমরা অ্যাড্রেস করতে পারছি না কেন? কারণ আমাদের মতো তো বিতর্ক, আমাদের মতো তো ইয়ে নাই, অক্ষমত্ব নাই। আমরা বলছি $46 বিলিয়ন এক্সপোর্ট কান্ট্রিতে 85% ভ্যালুয়েশন করছি, তাহলে তো ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। হ্যাঁ, লাভবান হচ্ছে, কিন্তু আবার যারা কত $1 বিলিয়ন ইম্পোর্ট করি, আমরা এক্সপোর্ট করছি $45 বিলিয়ন, বা হ্যাঁ ইম্পোর্টটা কত $1 বিলিয়ন স্যার? আই ডোন্ট নো আইডিয়া অ্যাবাউট আমি যদি $200 বিলিয়ন ইকোনমি বলি, 100 বিলিয়ন ইকোনমি, 46 বিলিয়ন এক্সপোর্ট, ইম্পোর্ট ইজ $80 বিলিয়ন। $80 বিলিয়ন উপর ইউ আর পেইং 60 টাকা, আর $46 বিলিয়ন উপর ইউ আর গেটিং 7 টাকা। সো প্লাস মাইনাস যখন আপনি করবেন, আই এম টকিং অ্যাবাউট দ্য ন্যাশনাল পিএনএল, নট নুরুল ইসলাম বা বিটিএমই বিকেএমই পিএনএল। আই এম টকিং অ্যাবাউট দ্য ন্যাশনাল পিএনএল। ন্যাশনাল পিএনএলে জাতির অর্থনীতিতে আমরা কথা বলতে কিন্তু জাতীয় অর্থনীতি নিয়ে, এখানে কিন্তু বিটিএমই বিকেএমই অর্থনীতি নিয়ে কথা বলছি না। বিটিএমই বিকেএমই হতো লাভবান হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি, rod industry, plastic industry. What they are doing? They are buying 100% imported, selling in the local market. না, সামগ্রিকভাবে ভাই, সামগ্রিকভাবে কিন্তু আমাদের, আমি যদি মনে করি যে সামগ্রিকভাবে আমি সবসময় একটা কথা বলি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার খেসারত দিচ্ছি। এখানে যে নীতিগুলো যে ভুল সেটা বলবো না, সেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। জি, ধন্যবাদ। আমরা আরেকটু শেষ করি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত 4 বছরে সাধারণ মানুষ থেকে অনেক দূরে ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে ছিলেন। কোভিডের কারণে ওনার সাথে অনেকে যেতে পারেন নাই, অনেক বড় বড় বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সাংবাদিক বন্ধু, পলিটিক্যাল কর্মীরা যেতে পারেন নাই। ব্যুরোক্রেসি ওনাকে যেভাবে তথ্যপত্র দিয়েছেন সেটার উপর ভিত্তি করে বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে এখন উনিও হয়তো ভাবছেন কোন দিকে যাব। কারণ এখানে কিন্তু সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ ছিল না। পরশু দিনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগের পার্টি ফোরামে আলোচনা হয়নি। আওয়ামী লীগের দল কিন্তু, ওই দলের আমি একজন কর্মী। আমার কথা হচ্ছে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে, আমি কিন্তু কোনো নীতির বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণ দিচ্ছি। ডক্টর সাদাত হোসেন, সমাধান যদি বলি, যদি এই পরিস্থিতিতে আসলে করণীয় কি ছোট্ট করে যদি বলেন, আমরা আলোচনা শেষ করব। করণীয় হচ্ছে যে মার্কেটটাকে স্থিতিশীল করা। এখন স্থিতিশীল করার উপায় হিসাবে যেমন এক্সপোর্টটা যেন প্রবৃদ্ধিটা যা আছে অ্যাটলিস্ট যেন সেটা ধরে রাখে, আর যেহেতু কস্ট বেড়ে যাবে ইম্পোর্টটা কিছু সংকুচিত হবে। আর আরেকটা জায়গা হচ্ছে রেমিটেন্স যারা পাঠায়, বিষয়টা হচ্ছে এক্সচেঞ্জ রেট, আমাদের টাকার অবমূল্যায়নের সাথে রেমিটেন্স অনেক বাড়ার কথা, কিন্তু মার্কেটটায় আতঙ্ক যখন থাকে তখন অবমূল্যায়ন সত্ত্বেও রেমিটেন্সের সেই গতিটা বাড়ে না। অতএব আতঙ্কটা দূর করাটাও একটা বড় ব্যাপার, যে ডলার থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় আর্টিফিশিয়ালেও এই ক্রিয়েট করে যাতে এই বাজারটাকে একটা চক্র থাকে, সেই চক্রটা যেন কাজ না করে সেই দিকেও নজর দিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ডলারের দাম নিয়ে যে অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে দেশে, তার দ্রুত সমাধান দরকার বলে মনে করছেন আজকে আলোচকরা। আর এই সংকটের সমাধান করতে হলে কেন্দ্রীয় ব্যাংকে আরও বেশি কৌশলী হতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের আগে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং গবেষকদের সঙ্গে প্রয়োজনে পরামর্শ করতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দেশে ডলারের যোগান বাড়াতে হবে, মুদ্রা পাচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, রপ্তানি ও রেমিটেন্স আয় বাড়াতে হবে। ডলারের দাম বাড়ার অজুহাতে জ্বালানি এবং বিদ্যুতের দাম যাতে বেড়ে না যায় তা নিশ্চিত করতে সরকারকে নীতি সিদ্ধান্ত নিতে হবে। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের প্রয়োজনে শুল্ক ছাড় দিয়ে ভারসাম্য আনতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।